সবাইকে শুভেচ্ছা। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন আইন ও আবাসনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মহিমা পলি। আবাসন শুধু জমি বা ফ্ল্যাট কেনা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিনিয়োগ, আইন এবং গ্রাহকের অধিকার, সেই সাথে পরিকল্পনাও। তাই আমরা আবাসন খাতের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আরেকটা বড় বিষয় যদি এখানে একটু শেয়ার করি, জিডিপিতে আবাসন খাতের অবদান হচ্ছে 8 থেকে 10% এবং এই খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে 269টি শিল্প, যা দেশের কর্মসংস্থান এবং অর্থনীতিতে বড় অবদান রাখছে। এবং তাই আজকে আমরা এই খাতের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের সাথে আলোচনার জন্য যাকে আমরা পেয়েছি, চলুন তার সাথে একটু পরিচিত হয়ে নেই। রিয়েল এস্টেট খাতের অন্যতম উদ্যোক্তা এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম লয়ার, টেরানোভা ডেভেলপমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক, রিহ্যাবের নির্বাচিত ডিরেক্টর এবং সেই সাথে রিহ্যাবের প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তাসনুভা মাহবুব সালাম। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ছোটবেলা দিয়ে শুরু করতে চাচ্ছি, কেমন ছিল ছোটবেলা আপনার? চাইল্ডহুড ওয়াজ ভেরি অ্যামেজিং, কারণ আমরা 3 বোন, তো সবার ছোট আমি। তো আই ওয়াজ মাই ড্যাডস প্রিন্সেস। তো স্বভাবতই যে সব আবদার আমি করতাম আমার বাবার কাছে। তো সেই জায়গা থেকে আমার ছোটোবেলাটা অনেক মজার ছিল এবং আমি ছোটোবেলা থেকে যেটা ফিল করতাম, আমি বই পড়তে খুব ভালোবাসতাম, নতুন কিছু উদ্ভাবনীতে আমি অলওয়েজ সক্রিয় ছিলাম। সো নিউ থিং আমাকে সবসময় অ্যাট্রাক্ট করতো, যে নতুন কিছু শেখার যে একটা আগ্রহ। তো মাই লাইফ ওয়াজ ভেরি অ্যামেজিং অ্যাকচুয়ালি। এই যে আপনি যে কথাটা বলছিলেন যে নতুন কিছু শেখার আগ্রহ, সেটা অবশ্য আমরা আরেকটা বিষয় থেকে পেয়েছি, যে একটা মানুষ ইংরেজি, MBA, আইন এবং মেরিটাইম ল, এত বৈচিত্র্যময় শিক্ষার পেছনে আসলে অনুপ্রেরণাটা কার ছিল, যদি একটু জানতে চাই। অনুপ্রেরণা আমার লাইফে আমার বাবা। আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলতেন, তুমি যেটা করতে চাও সেটা পারফেক্টলি করো, হোয়াট এভার দ্য থিং ইজ, আমি তোমার সাথে আছি। তিনি আমার সাথে ছিলেন দেখে আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি এবং তার ড্রিমগুলোই কিন্তু আমি পূরণ করছি বেসিকলি, বিকজ মাই ড্যাড ওয়ান্টেড মি টু বি আ লয়ার। সো ফার্স্টে আমি ইংলিশটা করেছিলাম, যেহেতু আমার ইংলিশে অনেক আগ্রহ ছিল। তো ইংলিশটা কমপ্লিট করার পরে আই ডিসাইডেড টু ডু মাই LLB ফ্রম ইউনিভার্সিটি অফ লন্ডন, ইংল্যান্ডে। দেন আমি MBA করলাম, LLM করলাম ইন্টারন্যাশনাল ম্যারিটাইম লর উপর। কারণ আপনি জেনে থাকবেন আমাদের দেশে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম লয়ার খুবই কম আসলে। সো এই কারণে ওই সাবজেক্টের প্রতি আমার একটা ইন্টারেস্ট, যে সবাই যেটা না করছে সেই জায়গায় আমি একটু কাজ করতে চাই। দ্যাটস ওয়াই আই চোজ দ্যাট সাবজেক্ট। কোন শিক্ষাটা আপনার কর্মজীবনে সবচেয়ে বেশি গুরুত্ব ফেলেছে? আমার বাবা একজন বাংলাদেশ ডাক বিভাগের CB নেতা ছিলেন, লিডার ছিলেন। তো আমি সবসময় বাবার সাথেই থাকতাম। আফটার কামিং ব্যাক টু মাই স্কুল আমি বাবার সাথেই সময় কাটাতাম এবং সবসময় দেখতাম উনি কীভাবে স্পিচ দিচ্ছে। লিডারশিপটা আমি তার কাছ থেকেই পেয়েছি বেসিক্যালি, এবং আমি সবসময় চেয়েছিলাম তার মতো হতে। এখনও হতে পারিনি, বাট আই এম ট্রাইং মাই বেস্ট, লাইক আমার বাবার মতো যাতে আমি হতে পারি। তো সেই জিনিসগুলো আমাকে সবসময় অ্যাট্রাক্ট করতো, যে আমার বাবা যেভাবে অনেকগুলো পার্সনগুলো নিয়ে কাজ করছে এবং পুরো বাংলাদেশের ডাক বিভাগ কিন্তু ইটস আ হিউজ পিপল। সো সেই জায়গা থেকে আমি দেখেছি হাউ হি হ্যান্ডেলড দ্যাট টাইম। তো সেখান থেকে কিছু শেখা এবং সেগুলি আমি এখন কাজে লাগাচ্ছি আমার কাজের ক্ষেত্রে। তো হি ইজ এভরিথিং টু মি অ্যাকচুয়ালি। এত অল্প সময়, এত অল্প বয়সে আসলে নারী নেতৃত্বে আসাটা অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। আর সেখানে আপনি একজন উদ্যোক্তা এবং এই সময়টাতে ছোটবেলা থেকে এই যে নারী নেতৃত্বে নিজের এত বড় অবদান, টেরানোভা ডেভেলপমেন্টসের ম্যানেজিং ডিরেক্টর আপনি, একটু এটার পেছনের চ্যালেঞ্জগুলো, কী কী ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন সেটা যদি একটু জানতে চাই। যেটা একটু আগেই বললাম, যে নেতৃত্বটা আমি একদমই আমার বাবার কাছ থেকে শিখেছি। ছোটোবেলা থেকে দেখে এসেছি তাকে নেতৃত্ব দিতে। এবং যখন আমি ইংলিশ কমপ্লিট করলাম, BA ইংলিশ, তারপরে আমি চিন্তা করলাম যে রিয়েল এস্টেটে একটু কাজ করি। কারণ রিয়েল এস্টেটে আপনি দেখে থাকবেন নারীরা খুব বেশি সংখ্যক কাজ করেন না, খুবই অল্প সংখ্যক আছে যারা ফ্রন্টে এসে কাজ করছেন। আমি আগের থেকেই ইন্টারেস্টেড ছিলাম যে যেখানে মানুষ কম যাচ্ছে সেখানে আমি একটু বিচরণ করতে চাচ্ছিলাম। তো দ্যাটস ওয়াই আমি চুজ করলাম যে আমি রিয়েল এস্টেট বিজনেসটাতে আমি একটু নিজেকে গড়তে চাই। তো ওটার পেছনে আসলে আমার হাজব্যান্ড
হি ওয়াজ মাই এনকারেজমেন্ট পার্টনার। একটু চ্যালেঞ্জগুলো যদি জানতে চাই। চ্যালেঞ্জ এই ধরনের বলতে challenge যে face কোনো করেছেন। মেয়েদের যে কোনো কাজ করতে গেলেই চ্যালেঞ্জ আসলে, এবং রিয়েল এস্টেটের চ্যালেঞ্জ হচ্ছে যে আমার তো আসলে শিখতে হয়েছে, কারণ এখানে ইটের বিষয় আছে, কোন ইটটা ভালো হবে আমার বিল্ডিংয়ের জন্য, দেন বালুর একটা বিষয় থাকে, তারপর কোন স্টোনটা আমি নিব 3/4 নাকি 2/3, দেয়ার লট অফ চ্যালেঞ্জেস আই ফেসড। এবং আমি প্রথম 2-3 বছর আমার একটু কষ্ট হয়েছে টু লার্ন অল দ্য থিংস, এবং ফার অনুসারে যে বিল্ডিংটা গুছানো, তো লট অফ চ্যালেঞ্জেস আই হ্যাভ ফেসড। কিন্তু আমি যেটা বলেছিলাম প্রথমে, আমি খুব শিখতে ভালোবাসি, নতুন কিছু জানতে আমার খুব আগ্রহ, তো আমি খুব পেশেন্স নিয়ে এগুলোতে পড়াশোনা করেছি এবং এখন অ্যাপ্লাই করছি, আলহামদুলিল্লাহ ইটস আ গুড থিং ফর মি। জি, আপনার সাথে আমার কিছুদিন আগে একটু অফেয়ার কথা হয়েছিল, তখন আপনি একটা কথা বলেছিলেন, আমার কথাটা মনে আছে যে আমি এখন ইট বালু সিমেন্ট এগুলো খুব ভালো বুঝি, এই কথাটা আপনি বলেছিলেন। আসবো একটু আবাসন খাতের বিস্তারিত নিয়ে জানবো, এই খাতের বর্তমান অবস্থাটা দিয়ে যদি একটু শুরু করতে চাই। আপাতত আসলে আমাদের আবাসন খাতটা একদমই ডাউনের দিকে আছে, যেটা নিয়ে আমরা কাজ করছি, এবং এটা আসলে বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য, যেহেতু রিহ্যাবের উপর ডিপেন্ড হয়ে আছে টোটাল আপনার রিয়েল এস্টেট সেক্টরটা। তারা আমাদের আস্থা রেখে কিন্তু আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আমাদের রিহ্যাব মেম্বার্সরা যারা আছেন। এবং আমাদের এখানে কাজ করতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু এই যে বাজেট আসলো, সেখানেও আসলে আমরা আশানুরূপ কোনো কিছু পাইনি। যদিও আমরা কাজ করছি ডে বাই ডে, আমরা প্রতিনিয়ত বসতেছি যে এটা কিভাবে আমরা সর্ট আউট করতে পারি। এবং আপনি জেনে থাকবেন যে রাজুকের একটা বিশাল ভূমিকা আছে আমাদের রিয়েল এস্টেট সেক্টরে, যেখানে ড্যাপের এখন পর্যন্ত আমরা সংশোধনটা পাইনি, যেটা আমরা চাচ্ছি। কারণ যদি ড্যাপটা সংশোধন না হয়, আমরা যদি ভার্টিক্যালি উপরে উঠতে না পারি, আসলে আমাদের কোনো ল্যান্ড নিয়ে কাজ হবে না, সেটাই। সো দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস উই আর ফেসিং। আমি বলবো না যে এটা 1 মিনিটে সব ঠিক হয়ে যাবে, বাট যদি আমরা ইউনাইটেডলি কাজ করি, সবাই মিলে যদি কাজ করতে পারি, এই রিহ্যাবে যারা আছেন, আমাদের ডিরেক্টরসরা আছেন, বা মেম্বার্সরা যারা আছেন, সকলে মিলে যদি কাজ করতে পারি, তাহলে হয়তো ইনশাআল্লাহ একটা ভালো ফলাফল পাবো আমরা। এই খাতে জিডিপিতে সম্মিলিতভাবে অবদান হচ্ছে 8 থেকে 10%। জি। তো এই যে জিডিপিতে এই খাতের অবদানটা যদি বাড়াতে চাই, আপনি কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন, ওই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে পারি, মানে এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো ফেস করছি সেগুলো ওভারকাম করে কিভাবে জিডিপিতে বড় অবদান রাখা যায়? সেটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের গভর্নমেন্টের উপরে। কারণ আপনি জেনে থাকবেন যে আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরে একটা বিশাল একটা অংশ কর্মসংস্থানের কাজে লাগাচ্ছে, এবং আমাদের লিঙ্কেজ যে ইন্ডাস্ট্রিগুলো আছে, আপনার ধরেন স্টিল আছে, এখানে ইট, সিরামিক্স, সব কিন্তু এই রিয়েল এস্টেট সেক্টরের উপর ডিপেন্ড। এখন আমরা যদি কাজ করতে না পারি, আমরা যদি ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে কিন্তু এই জিনিসগুলো বসে যাবে। সো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, গভর্নমেন্টের সুনজর খুবই দরকার রাইট নাও, এখনই হাই টাইম আসলে। এইখানে কিন্তু একটা বিশাল কর্মসংস্থান, তো এতগুলো মানুষের অলমোস্ট 40 লাখসের ওপর, সো এতগুলো মানুষের যে জীবিকা, তো এটার উপর ডিপেন্ড হয়ে আছে। তো আমরা যদি ফুডফুলি কাজ করতে না পারি, তো এরাও তো বসে যাবে। সো আমি মনে করি গভর্নমেন্ট আছেন, তারা অবশ্যই ব্যবসা বান্ধব, এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা যাতে কাজ করতে পারি, এবং আমাদের যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেগুলো আরও কিভাবে শিথিল করে আমাদের আবাসন খাতটাকে আরও সক্রিয় করা যায়, এগিয়ে নেওয়া যায়, সেদিকে তাদের একটু আমরা সুনজর কামনা করছি আসলে। গত 18 এপ্রিল যে নির্বাচন হয়েছে রিহ্যাবে, সেখানে আপনি যে নির্বাচিত হয়েছেন বা নির্বাচন করেছেন, এটার লক্ষ্য কী ছিল? ইলেকশনের মেইন কারণ ছিল হচ্ছে আমি যে প্যানেল থেকে বিলং করি, ঐক্য পরিষদ, তো ওখানকার যা প্রেসিডেন্ট ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমাকে বললেন যে ইউ শুড কাম টু দিস ইলেকশন, আপনি আসলে হয়তো বা আমাদের জন্য ভালো হবে এবং আমরা ভালো নেতৃত্ব পাবো। তো ওখান থেকেই আমার হাজব্যান্ডকে ওনারা বলেছেন, এবং আমার হাজব্যান্ড বলেছে ইয়েস ইউ শুড গো ফর দিস, কারণ নারীরা কেন পিছিয়ে থাকবে। একটা লক্ষ্য নিয়ে তো এই নির্বাচনে আপনার লক্ষ্য একটাই, যে আমরা যাতে সবাই সম্মিলিতভাবে, এই যে রিহ্যাব মেম্বার্সরা সবাই অনেক কষ্ট করে এক একটা ল্যান্ড ডেভেলপ করছে, বা রাজুকের সাথে দ্বিমত পোষণ হচ্ছে, ঠিকমতো আমরা কাজ করতে পারছি না, তো এই জিনিসগুলো যাতে আমরা একসাথে মিলে প্রপার নলেজ দিয়ে কাজ করতে পারি, সেই জন্য আসলে এখানে আমি ইলেকশনে আমার যাওয়াটা। এবং এরই সাথে নারীরা আসলে খুবই কম এখানে, তো আমি আছি এবং আরও 2 জন আছেন নারী। আমাদের একটাই ছিল যে নারীরা এগিয়ে আসুক, আমাদের দেখে আরও 10 জন নারী এগিয়ে আসুক এই রিয়েল এস্টেট সেক্টরে কাজ করার জন্য। এই মুহূর্তে রিহ্যাবের সবচেয়ে বড় কাজ, বড় পদক্ষেপ আসলে কি হওয়া উচিত? স্পেশালি ড্যাপ নিয়ে
তারা অনেকবার বলছে যে ড্যাপের একটা সংশোধন ইমিডিয়েট হওয়া উচিত। দেন আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন ফি, জি। দিস ইজ ভেরি হাই। আপনাদের দীর্ঘদিনের একটা হ্যাঁ। প্রত্যাশা ছিল, দাবি ছিল, দাবি এটা ছিল, নিয়ে। বাট ওটা এখন পর্যন্ত আমরা ওভাবে এটার ফল পাইনি। জি। তো এই যে রেজিস্ট্রেশন ফির কারণে অনেক ক্রেতারা আসলে কিনতে পারছে না বা রেজিস্ট্রেশন করতে পারছে না, এই দিকে যাতে আমরা একটু কাজ করতে পারি এবং সকলেই যাতে, ক্রেতারা যারা আছেন, মধ্যবিত্ত আছেন, তারা যাতে একটা ফ্ল্যাট কিনতে পারে, ভালো মানের একটা ফ্ল্যাট কিনতে পারে। সো ওইটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। একটি বাড়ি আসলে শুধু একটা বাড়ি না, এটা আসলে একজন গ্রাহকের স্বপ্ন, মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত। তো আসলে আপনারা এই কাজগুলো কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, যাতে হাতের নাগালে বা তারা খুব সহজেই আসলে এই স্বপ্নটাকে পূরণ করতে পারে? এই ক্ষেত্রে আসলে আমার গভর্নমেন্টের কাছ থেকে আসলে তাদের সাপোর্ট লাগবে, কারণ আমাদের নির্মাণ সামগ্রী অনেক বেড়ে গেছে, এবং দাম শুল্ক অনেক বেড়ে বাড়ানো গেছে। হয়েছে, আমি যতটা জানি। সো আমরা যদি এই নির্মাণ সামগ্রীর দাম যদি এত উঁচু হয়, সো সেক্ষেত্রে কিন্তু আমার ফ্ল্যাটের মূল্য বেড়ে যাবে। তখন কিন্তু এই যে সকলের যে স্বপ্ন একটা ফ্ল্যাট কেনা, সেটা আলটিমেটলি সম্ভব সেই হবে না। চাপটা কি গ্রাহকের উপরই পড়বে? গ্রাহকের উপরও পড়ে এবং ডেভেলপার যিনি আছেন, যারা আছেন, তাদের উপরও পড়বে, কারণ টোটালটা তো আমরা গ্রাহকের উপর দিয়ে দিই না, 50-50 করে আমরা শেয়ার করি। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা ল্যান্ড থেকে যে একটা প্রফিট, সেই প্রফিট আর আমাদের আশা করা যাবে না যদি আমরা প্রপার ওয়েতে ভালো মান দিয়ে একটা ফ্ল্যাট করতে চাই। তো এখন যেটা গভর্নমেন্টের তরফ থেকে অবশ্যই নির্মাণ সামগ্রীর যে বিষয়গুলো আছে, এই দামগুলোর দিকেও একটু নজর দিতে হবে। টোটাল আবাসন খাতটা আমরা আসলে এখন টোটালি ডাউনে আছি, আমাদের হাতের নাগালে কিছুই নেই। বাজেটে আসলে আপনাদের বেশ কিছু দাবি ছিল, সেখানে যে দাবির কথাটা কিছুক্ষণ আগে যেটা আপনি বলছিলেন যে ফ্ল্যাট এবং জমি নিবন্ধন ব্যয় কোনো বড় পরিবর্তন আসলে আনা হয়নি, যেটা নিয়ে আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল, এবং স্বল্প সুদের হাউজিং লোন এটাও কিন্তু আনা হয়নি, এটাও আপনাদের একটা দাবি ছিল। তো বাজেটে আসলে নির্ভর করার মতো ওরকম কিছু বিষয় নেই, তবে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কর ও রাজস্ব আইনে কিছু পরিবর্তন আনা হয়েছে, সেই বিষয়টা নিয়ে জানবো। কর কিন্তু আসলে এখন ল্যান্ড ওনারের উপরও চলে এসেছে, যেটা কিন্তু ছিল না আগে। তো এটা কিন্তু একটা ল্যান্ড ওনারের জন্য বিশাল কিছু, এবং যে ডেভেলপার আছে তাদের জন্য একটা বিশাল পার্ট হয়ে দাঁড়িয়েছে, যেটা আসলে এভাবে হলে কোনো ল্যান্ড ওনার তার ল্যান্ড দিবেন না ডেভেলপারকে। কারণ সে যদি একটা ল্যান্ড দিচ্ছে, ইটস অ্যাবাউট 10 crore একটা ল্যান্ডেরই, সেখানে তার 1.5 কোটি টাকা তার দিয়ে দিতে হবে করে ল্যান্ড ওনারে। সো এভাবে যদি হয়, কোনো ল্যান্ড ওনার কিন্তু আর আমাদেরকে ল্যান্ড দিবেন না। এই বিষয়গুলো যদি আমরা রিকারেকশন বা রিথিঙ্কিং না করি, সেক্ষেত্রে আমরা ডেভেলপাররা ল্যান্ড পাবো না। কারণ স্বভাবতই সে চাবে যে দরকার নেই, আমি দিব না, আমি দরকার ল্যান্ড সেল করে দেবো। তারা আসলেই তাই করছে, ম্যাক্সিমাম ল্যান্ড ওনাররা কী করছে, না আমি ডেভেলপ করবো না, এখন আমরা সেল করে দেবো। তো এটা তো আমাদের জন্য একটা মাইনাস পয়েন্ট, আই গেস। এই বিষয়টা নিয়ে যখন বাজেটের প্রস্তাবনা হয়েছে, এর পরবর্তীতে আপনারা রিহাবের পক্ষ থেকে কি আপনারা কখন এটা নিয়ে কথা বলার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমরা কথা বলেছি, স্টিল কথা বলছি। মানে সেখানে কি আশানুরূপ কিছু আশানুরূপ আসলে ডিপেন্ড করছে টোটালি গভর্নমেন্টের যারা আছেন তাদের ওপর, কারণ আমরা তো আমাদের দাবি তো চাবই, যেটা করলে আমাদের এই আবাসন খাতটা আবারও উঠে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, সেটা যদি করতে হয়, অবশ্যই আমাদের দুপক্ষকে বসে একটা সেট আপ আসতে হবে যে হ্যাঁ এতটুকু করতে পারবে, এতটুকু আমরা ছাড়তে পারবো, বা কিভাবে করলে এই রিয়েল এস্টেট সেক্টরটা আবার উঠে দাঁড়াতে পারে। তো তাদের কাছ থেকে একটা প্রপার গাইডলাইন আমাদের দরকার, এবং স্বল্প সুদে যে দীর্ঘমেয়াদী যে আপনি লোনের কথা বলেন, হোম লোন, যেটা আমাদের ক্রেতাদের জন্য, এটা তো আসলে দরকার। আপনি যদি বাইরের কান্ট্রিতে দেখেন, ইউএসএ বা কানাডা, এভরিওয়্যার, তারা কিন্তু এই যে ক্রেতারা আছে তারা কিন্তু বাড়িতে উঠে যাচ্ছে, ব্যাংক টাকাটা দিয়ে দেয়, যেই কিন্তু তারা ব্যাংকে দিচ্ছে পরবর্তীতে। এভাবে করে দীর্ঘমেয়াদী না দিবেন, সো আলটিমেটলি সেই ক্রেতা কিন্তু ওই ফ্ল্যাট নিতে গেলে অনেক কাহিনী হয়ে যাবে। যখন একজন গ্রাহক আসলে একটা ফ্ল্যাট কেনার চিন্তা করে, তখন যদি তারা এই যে লোনের এক্সেসটা পায় বা এখানে যদি একটু ফ্লেক্সিবিলিটি পায়, সেক্ষেত্রে অবশ্যই এই খাতে তারাও একটা ফ্ল্যাট কেনার জন্য আগ্রহী হবে, তাদের স্বপ্নটা পূরণ হবে। সেক্ষেত্রে হচ্ছে এই যে এই সেক্টরটা, অর্থাৎ রিয়েল এস্টেট সেক্টরটা, সেটাও কিন্তু এগিয়ে যাবে এবং জিডিপিতে যার আমরা ভূমিকা ভবিষ্যতে দেখতে পারবো। প্রথমবার যখন কেউ ফ্ল্যাট কিনতে চাইবেন, তো সেক্ষেত্রে আসলে আইনি প্রক্রিয়া এবং কারিগরি বিষয়গুলো অবশ্যই যাচাই করা উচিত। এক্ষেত্রে কি দেখা উচিত সবার আগে? ফার্স্ট অফ অল আপনার দেখতে হবে আপনি কোন কোম্পানি থেকে ফ্ল্যাটটা ক্রয় করছেন। জি,
আদৌ সেই কোম্পানিটা রিহ্যাবের রিয়েল এস্টেটের যে আমাদের অ্যাসোসিয়েশন আছে Listed কিনা। সেটার অন্তর্ভুক্ত কিনা। জি। অফকোর্স এটা আপনাকে আগে দেখতে হবে, চেক করতে হবে। যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে তার প্রিভিয়াস ওয়ার্ক আপনি দেখবেন, জি। তার কমিটমেন্টসগুলো আপনি দেখবেন যে তার কমিটমেন্টগুলো কেমন ছিল। তারপরে আপনি সেখানে আপনি আপনার ফ্ল্যাট কেনার জন্য আপনি সক্রিয় হবেন। একজন বিশ্বস্ত ডেভেলপার নির্বাচন করার ক্ষেত্রে কোন বিষয়গুলো সবার আগে গুরুত্ব দেওয়া উচিত? অফকোর্স আমরা দেখব তার কমিটমেন্টসগুলো, তার ব্যাকগ্রাউন্ড চেক করব এবং তার কোম্পানির স্ট্রেংথটা কীরকম এবং এখন কেমন আছে এবং আগামীতে কেমন হবে সেটার উপর বেসিস করে আমরা তাদেরকে এনলিস্টেড করব। আমরা যদি গ্রাহকের চাহিদা এবং গ্রাহকের সুরক্ষা এই দুইটা বিষয় যদি হচ্ছে একটু সিনক্রোনাইজেশন জানতে চাই, সেক্ষেত্রে আসলে এই যে ডেভেলপার কোম্পানিগুলো তাদের জন্য রিহ্যাবের আসলে কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ওই কোম্পানিগুলো রিহ্যাবের এনলিস্টেড হয় এবং তাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে বা প্রতারণা করে থাকে আমার ক্লায়েন্টদের সাথে, অবশ্যই তাদের আমি আইনের আওতায় আনবো সেই কোম্পানিগুলোকে। যদি আমাদের এনলিস্টেড হয়, কিন্তু আমাদের এনলিস্টেড না হলে কিন্তু আমাদের সেই হাতে থাকবে না, কারণ তারা তো আমাদের না। সো তাদেরকে নিয়ে আমি কোনো আইনের কোনো কাজ করতে পারবো না। বাট যদি আমাদের এনলিস্টেড হয়, অফকোর্স তাদেরকে আমরা প্রপার আইনের আওতায় এনে সে যে প্রতারণা করেছে এটার এগেনস্টে আমরা কাজ করব। এটা আমরা এখন নতুনভাবে আরেকটা চালু করছি, যে একটা বিজ্ঞপ্তি দেওয়া সবার কাছে, প্রতিটা ল্যান্ড ওনার এবং ক্রেতারা যারা ফ্ল্যাট কিনবেন, যে আপনারা রিহ্যাবের এনলিস্টেড ছাড়া দয়া করে ফ্ল্যাট ক্রয় করবেন না এবং ল্যান্ড দিবেন না। এতে করে আপনারা প্রতারিত হবেন। আর এটা আমরা চাই না আসলে। এতে করে হয় কি, রিয়েল এস্টেট সেক্টরটাই বদনাম হয়ে যায় গোটা কয়েক নাম না জানা রিয়েল এস্টেট কোম্পানিগুলোর জন্য। আপনারা কি এই ধরনের রিয়েল এস্টেট কোম্পানির এগেইনস্টে কোনো স্টেপ নিচ্ছেন, আই মিন রিহ্যাবের পক্ষ থেকে? যদি এনলিস্টেড হয়, অফকোর্স আমরা পদক্ষেপ নেব, আইনের আওতায় আনবো তাদের। কিন্তু এনলিস্টেড না যারা, তাদের ক্ষেত্রে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস, কারণ তাদের কোনো ডেটা আমাদের কাছে নাই। কারণ রিহ্যাবের এনলিস্টেড হতে গেলে তাদের সমস্ত মেমোরেন্ডাম সব কিছু আমাদের কাছে থাকে। দেন আমরা একটা আইনের মাধ্যমে তাদেরকে আরবিট্রেশন বা হোয়াট এভার দ্য থিং ইজ, মেডিয়েশন, এগুলো আমরা করতে পারবো। যদি কাগজপত্রই না থাকে বা কি কোম্পানি, আমরা কিভাবে জানবো? একটু আসতে চাচ্ছি টেরানোভা ডেভেলপমেন্টস নিয়ে। আপনার এই মুহূর্তে আপনাদের কি কি প্রজেক্ট রয়েছে? Terranova Developments Limited, I started this journey since 2017. 2017 থেকে আসলে আমার জার্নিটা রিয়েল এস্টেটের। তো তখন থেকে অল্প অল্প করে কাজ করা, কারণ আমি তখনও শিখছিলাম, মানে একদম প্র্যাকটিক্যালি কাজের মাধ্যমে শেখা যেটা। এবং এটা করতে যে আমার বিগ সাপোর্ট ছিল আমার হাজব্যান্ড। উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন কিভাবে আমি কাজগুলো করব। আর আরেকটা বিষয় যে আমি আর্কিটেকচারাল যে কাজগুলো, আলহামদুলিল্লাহ ইট ইজ গড গিফটেড, কারণ আমার দাদার যিনি বাবা ছিলেন তিনি আর্কিটেকচার ছিলেন কলকাতার। সো ওখান থেকে হয়তো বা ব্লাড রিলেটেড, সো ওখান থেকে পেয়েছি, যার কারণে রিয়েল এস্টেট সেক্টরটাতে আমি ইনশাল্লাহ ভালোভাবে বিচরণ করতে পারছি। আর টেরানোভা এই পর্যন্ত বেশ কয়েকটি প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করেছি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ। এবং সামনে বেশ কিছু কাজ আছে আমাদের, কমার্শিয়াল স্পেস, দেন রেসিডেন্সিয়াল প্রজেক্টে আমি কাজ করছি, প্লাস ঢাকার বাইরেও আমাদের কিছু ল্যান্ড আছে যেগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। জি, সাম্প্রতিক একটু তথ্য দিয়ে একটু আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে সরকার নিম্ন এবং মধ্যবিত্তের জন্য 1 লক্ষ ফ্ল্যাট নির্মাণের একটা প্রকল্প হাতে নিয়েছেন এবং সেখানে বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা হবে, এরকম একটি বিষয় রয়েছে। তো সেখানে এটা নিয়ে আপনার মন্তব্য কি? আরেকটা বিষয় হচ্ছে রিহ্যাব সেখানে কিভাবে কাজ করতে পারে? So first of all, it's a good initiative from our government. We should appreciate this. কারণ ওনার যেটা চিন্তাধারা যে আমাদের যারা স্লামস বা যারা বাড়িঘর ছাড়া তাদের বিষয়ে উনি চিন্তা করেছেন, দ্যাটস ওয়াই উনি 1 লক্ষ ফ্ল্যাটের কথা বলেছেন। এবং ফর দ্যাট আপনার রাজুক এনলিস্টেড হতে হবে, দ্যাটস অলসো ভেরি গুড। এবং উনি বেসরকারি খাতটাকেও সাথে রেখেছেন। সেক্ষেত্রে আমরা রিহ্যাবের যারা আছি, রিহ্যাবের মেম্বার্সরা যারা আছে, যারা ডেভেলপমেন্টে আছে, তাদের একটা সুযোগ উনি করে দিয়েছেন। তো আমরা সরকারি এবং বেসরকারি দুটো খাত মিলে যখন কোনো প্রজেক্টে কাজ করব, ইনশাল্লাহ এটা ভালো কিছুই হবে, এটা আমাদের ধারণা আসলে। জি, এবার আসবো একটু ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রিহ্যাব স্মার্ট নগরায়ন এবং বাংলাদেশের আবাসন খাতকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে? আপনি ইতিমধ্যে দেখে থাকবেন যে আমরা অলরেডি কিন্তু ডিসেন্ট্রালাইজেশন যে বিষয়টা, পূর্বাচল, দেন জলশিরি, নিউ ঢাকা ইজ গোয়িং টু বি
হেলথ। সো আমাদের এই ঢাকাতে কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা নগরায়ন বলেন হয়ে গেছে। তো এটার কারণে কিন্তু যে জলসিঁড়ি হয়েছে, দেন পূর্বাঞ্চলে আমরা কাজ করছি যে নতুন ঢাকা যেটা, এবং সেখানে যাতে কানেকশন থাকে আপনার প্রপার স্কুল, কলেজ, হসপিটাল, অল দি ফ্যাসিলিটিস শুড বি দেয়ার। তাহলে কিন্তু আমরা যারা আছি ঢাকার তারা কিন্তু ওখানে যেয়ে থাকতে কমফোর্টেবল ফিল করবে। তো গ্রিন হাউসের যে বিষয়গুলো এবং আমাদের গাছপালা এগুলো এবং বৃক্ষরোপণের যে বিষয়গুলো আমরা এখন দেখছি আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে, উনিও কিন্তু আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। কারণ গাছ আমাদের যে গ্রিন যে বিষয়গুলো সেটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। একটা এরিয়া যদি আপনি সুন্দর রাখতে চান, বা এই যে রোদের যে আমরা ইফেক্টটা পাই, যেখানে আপনি দেখবেন ছায়া আছে, দ্যাট মিনস গাছ আছে, আপনি কিন্তু একদম ঠান্ডা একটা পরিবেশ পাবে। তো অলরেডি আমরা চাচ্ছি যে ওই ঢাকার যে এখন যে ঢাকাটা আমরা আছি সেটা যাতে ওদিকে আমরা শিফট হতে পারি, এবং সেখানে প্রপার ফ্যাসিলিটিস যেটা বললাম স্কুল, কলেজ, হসপিটাল সব যাতে থাকে, এবং আপনার যে গ্রিনারি যে বিষয়গুলো সেগুলো যাতে থাকে, তাহলে একটা এরিয়া কিন্তু আপনার সব কিছু মিলিয়ে ভালোর দিকে যাবে। আগামী 10 বছরে এই খাতকে কোথায় দেখতে চাচ্ছেন? ভালোর দিকে দেখতে চাই, কারণ আপনি জেনে থাকবেন যে দুবাই বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সো সবাই কিন্তু রিয়েল এস্টেট সেক্টর দিয়েই তাদের দেশটাকে দেখেন কোথায় নিয়ে গেছে। দুবাই ইটস ওয়ান্ডারফুল নাও, রাইট? কিভাবে আপনাদের ওখানে রিয়েল এস্টেটের যে আছেন এমআর, লট অফ থিংস। সো আমরা যদি সেভাবে চিন্তা করতে পারি যে আমাদের রিয়েল এস্টেট নিয়ে যদি কাজ করতে পারি প্রপারভাবে, নট এইভাবে এখন যেভাবে যাচ্ছে, এখানে যদি আমাদের দিকে তাকানো হয় এবং আমরাও যাতে সততার সাথে কাজগুলো করি, তাহলে আমরাও একদিন দুবাইয়ের মতো সুন্দর একটা পরিবেশ মুখর একটা ঢাকা বলেন আমরা গিফট করতে পারবো। এবং আমি বিশ্বাস করি আগামী 10 বছর এটা পসিবল, যদি আমাদের মধ্যে সেই ইউনিটি থাকে এবং গভর্নমেন্টের তরফ থেকে সেই নজরটা থাকে আমাদের দিকে, এবং আমাদেরকেও অনেস্টভাবে কাজ করতে হবে। ঢাকাকে বিশ্বের সবচেয়ে অযোগ্য, বসবাসের অযোগ্য হিসেবে এই সিটিতে 3 নাম্বার অবস্থানে রয়েছে ঢাকা। তো এই জায়গাটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে মুভ করতে হবে। ওই আমাদের যে বললাম ডিসেন্ট্রালাইজেশনের যে বিষয়, আমাদেরকে পূর্বাঞ্চল অথবা জলসিঁড়ি নিউ সিটি একটা আমাদের ক্রিয়েট করতে হবে, যেটা আমরা অলরেডি করছি, রাইট? সো এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের এই কাজগুলো করতে হবে এবং সবাইকে এনকারেজ করতে হবে যে তুমি এখানে যে ফ্যাসিলিটিস পাচ্ছ, ইউ উইল গেট দ্য সেম ফ্যাসিলিটিস ওভার দেয়ার। এই আশ্বস্তটা আমাদের জনগণকে করতে হবে যে আপনি এখানে যা পাচ্ছেন সেখানে এর থেকেও বেটার কিছু পাবেন। কারণ আপনি দেখেন, আপনি এখান থেকে একটা জায়গায় যেতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। ফর হোয়াট? যানজটের কারণে। বিকজ আমরা অতিরিক্ত মানুষ ঢাকায় বসবাস করি। আমরা বাড়ি থেকে কাজ করতে চাই না, আমরা সবাই ঢাকায় আসতে চাই, সবাই ঢাকামুখী। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ঢাকার অল্টারনেট নিউ সিটি, সেটার দিকে আমাদেরকে একটু নজর দিতে হবে। তাহলে হয়তো বা এই ঢাকার প্রেশারটা কমবে। আবাসন খাতের সাথে কিছু অন্যান্য বিষয়গুলোর সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, গ্যাস, বিদ্যুৎ এগুলোর সাথে। এইগুলোর আসলে প্রপার নিশ্চয়তাটা, মানে এটার ফ্যাসিলিটিসগুলো হচ্ছে প্রপারলি পাওয়ার যে নিশ্চয়তা, সেটা কিভাবে আমরা পেতে পারি? গ্যাসের দিক থেকে আসলে আমরা একটু প্রবলেমে আছি। এখানে বোধহয় একটা চ্যালেঞ্জ রয়েছে, ভালো প্রবলেমে আছি, কারণ আগে তো আমরা নরমালি গ্যাস পেতাম, এখন তো আমাদের আসলে সিলিন্ডার ইউজ করতে হচ্ছে, বা আমরা একটা বড় একটা হোল করে সেখানে গ্যাস উৎপাদন করে গ্যাস দিচ্ছি। তো ইটস ভেরি চ্যালেঞ্জিং ফর আস, কারণ সিলিন্ডার গ্যাস এটা আসলে আমরা গৃহিণী যারা আছি তারা একটু ভয় পাই। তো সিলিন্ডারে আমরা দিচ্ছি, কিন্তু অনেক ক্লায়েন্টরা এটা অপছন্দ করেন। তো আমি আমার প্রজেক্টে যেটা করেছি, নিচ থেকে মিটার সিস্টেম করে দিয়েছি, মিটার অনুযায়ী, এবং যারা ইউজ করছে তারা ফিল করছে রিয়েল গ্যাসই। কিন্তু তাদের কিন্তু প্রতিটা ফ্ল্যাটে কিন্তু আমি সিলিন্ডার রাখতে দেইনি, আমি নিচ থেকে সিলিন্ডার সিস্টেম করে মিটার সিস্টেম করে দিয়েছি, যাতে করে তারা ওই ফিলটা পায় যে আমরা নর্মাল গ্যাসে রান্না করছি। তো সামহাউ উই ফাউন্ড দিস আউট যে এটা করলে হয়তো বা ক্লায়েন্টরা একটু আশ্বস্ত বোধ করবে এবং তারা কাজ করতে বেটার ফিল করবে। এবং এখনো আমরা দেখি যে যখন নতুন একটা বাড়ি হয় বা নতুন একটা ফ্ল্যাটে হচ্ছে গ্রাহকরা যখন উঠে, তখন কিন্তু তাদের হচ্ছে প্রথম প্রশ্নটা থাকে যে গ্যাস আসলে আছে, এবং বিদ্যুতের একটা চলছে যে কার্ড সিস্টেম, লট অফ থিংস উই আর ফেসিং অ্যাকচুয়ালি। আগে তো বিদ্যুৎ নর্মালি আমরা করতাম, বেশ কিছু জায়গায় কার্ড সিস্টেম করে ফেলেছে, তো ওইটাও একটা বিশাল কস্ট। তো ওইটা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি যে এটা কিভাবে আমরা সলভ করতে পারি বিষয়গুলো। এই ইউটিলিটি সার্ভিসগুলোকে এনশিওর করার জন্য রিহ্যাব কি কোনো পদক্ষেপ নিচ্ছে, বা তাদের কি আসলে কোনো পদক্ষেপ নেয়ার মতো আছে? এবং আমরা নিচ্ছি অলরেডি, যে বিদ্যুতের যে খরচটা যেটা হাই, কারণ কার্ডে কিন্তু আপনার বেশি খরচ হয়,
তারপর গ্যাসের বিষয় বলি, সিলিন্ডারের বিষয়। সো ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ টাকা। সো এই জিনিসটা যাতে আমরা কিভাবে আমরা কমাতে পারি বা কোন সলিউশনে গেলে আমরা ঠিকমতো কাজ করতে পারবো এবং গ্রাহকদেরকে আমরা প্রপার সার্ভিসটা দিতে পারবো, সেটা নিয়ে আমরা কাজ করছি। এই দপ্তরগুলো বা কর্তৃপক্ষ থেকে আপনারা সহযোগিতা পাচ্ছেন কিনা? আমরা ট্রাই করছি, আসলে ট্রাই করে যাচ্ছি, দেখা যাক ইনশাল্লাহ। আর তারা কি কোনো আশানুরূপ কোনো আশ্বাস দিয়েছে কিনা? এটা রিকারেকশন করার বা কিভাবে এটাকে রিথিঙ্ক করে আমরা নর্মাল বা কিভাবে করলে আমাদের জন্য বেটার হয় সেটা নিয়ে কাজ করার অবশ্য ওয়ে আছে। ওইটা নিয়ে আমরা এখন এমফাসিস করছি যে কিভাবে আমরা এটা সলভ করতে পারি। আরেকটা বিষয় আপনি জানেন কিনা যে আমরা যখন একটা প্রজেক্ট হ্যান্ডওভার দেই, আমরা কিন্তু কমার্শিয়াল লাইনে আমরা প্রজেক্টটা করি, সেটাকে আবার রেসিডেন্সিয়াল লাইনে আমাদের আনতে হয়। দ্যাটস আ হিউজ থিং। সো সেটা করতে গেলে আমাদের অনেক কাঠ কয়লা পোড়াতে হয় স্টিল নাও। সো এটা যাতে আরেকটু সহজ হয় এবং এটা সহজ করতে গেলে আমাদের সেখান থেকে প্রপার একটা গাইডেন্স লাগবে। কারণ এটা শুধু আমি ফিল করছি না, প্রতিটা ডেভেলপারদের তাই করতে হয়। কমার্শিয়াল লাইনে আমরা প্রজেক্ট রেডি করছি, দেন ওটাকে আবার রেসিডেন্সিয়ালি আমাদেরকে ব্যাক করতে হচ্ছে। এই জিনিসটা নিয়েও আমরা অলরেডি বলেছি যে এটা কিভাবে করলে বেটার ওয়েতে আমরা আসলে করতে পারি। কারণ এখানে একবার ঘুরতে হয়, ওদিকে একবার যেতে হচ্ছে, এগুলো না করে একটা ওয়ান স্টপ যেটা, যে এখানে গেলে আপনি এই সার্ভিসটা প্রপার ওয়েতে পারবেন, সেটা নিয়ে কাজ করা হচ্ছে। বিভিন্ন সময় দেখি যে এই যে প্লট বা প্রজেক্টগুলো যখন আমরা গ্রাহকদের কাছে হ্যান্ডওভার করি, মানে এই বিষয়টা যখন আসে তখন গ্রাহকদের কিছু অভিযোগ তো থাকেই। তো এটা আসলে কিভাবে আরো সহজ করা যায়? আসলে জিনিসটা কি, গ্রাহকরা সহজে অভিযোগ দেয় না যদি না কোনো গুরুতর কিছু পায়। তো আমি এই পর্যন্ত যে কয়েকটা প্রজেক্ট হ্যান্ডওভার করেছি, আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত কোনো কিছু পাইনি বা কোনো থাকে না কমেন্ট শেয়ার করা যে এই জিনিসটা খারাপ হয়েছে বা ওইটা ভালো হয়নি, এই ধরনের আমি কিছু পাইনি। দে গেভ মি গুড ফিডব্যাক অ্যাবাউট আপনি যদি কাজের মানের কথা বলেন, সেখান থেকে আমি ভালো ফিডব্যাক পেয়েছি এবং সৌন্দর্যের দিক থেকে সবকিছু দিক থেকে। অন্যান্য ডেভেলপার্স কোম্পানিগুলোর দিকে একটু তাকাই, তো সেখানে যদি গ্রাহকদের কোনো অভিযোগ থাকে বা রিহ্যাবে তারা কিভাবে সেটা সেই সলিউশনটা পেতে পারে বা যে সেই সলিউশন প্রসেসটা যদি একটু জানতে চাই। অনেক সময় আমার দেখা যায় যে আমাদের দর্শকরাও এই বিষয়গুলো জানতে চায়। আসলে গ্রাহকদের জন্যই তো আমরা রিহ্যাবের যারা আছি এখন বোর্ডে বা রিহ্যাব মেম্বার্সরা, উই আর হিয়ার ফর দেম। কারণ গ্রাহকদের অনেক কিছু কথা আছে যেটা অন্য কোথায় বলবে, একটা সংগঠন তো লাগবে, সেটা আমরা, এবং তাদের একটা ওয়ে আছে আমাদের কাছে, সেটা দরখাস্ত করতে পারেন যে ওনারা কি প্রবলেম ফেস করছেন। এটাকে আমরা আরবিট্রেশন বলে অ্যাকচুয়ালি আমাদের দেশের আইনের ভাষায়। তো আরবিট্রেশনের মাধ্যমে বোথ পার্টিস ক্যান সিট টুগেদার অ্যান্ড উই ক্যান মেক আ সলভ অফ ইট, অথবা সেটা যদি আইনের পর্যন্ত যেতে হয়, আইনের মাধ্যমে করতে হয়, সেভাবে আমরা করে থাকি। এই খাতে আসলে জিডিপির যে অবদান সেটা হচ্ছে 8 থেকে 10% মতো। তো এই অবদানটা আসলে আরো বাড়িয়ে নেওয়ার জন্য এই মুহূর্তে আপনাদের গভর্নমেন্টের কাছে প্রত্যাশা কি? আমাদের প্রথম যে আমরা যে দাবিগুলো করেছিলাম সেগুলো অবশ্যই যুক্তিসঙ্গত। কারণ আমরা যদি এই সেক্টরটাকে বাঁচাতে চাই, যে দাবিগুলো আমরা করেছি সেগুলো আমি মনে করি তারা একটু বিবেচনায় এনে তারা বসে এগুলো পুনরায় তারা চিন্তা করুক যে আসলে কি করলে এই সেক্টরটাকে আবারও আমরা ঘুরে দাঁড়াতে পারি। কারণ এটা তো একটা দুইটা ডেভেলপারের কষ্ট বা কাজের কথা না, এখানে আপনার 40 লাখের ওপর কর্মসংস্থানের একটা বিষয় আছে, লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজগুলো আছে। তো সব তো ডিপেন্ড করতেছে এই রিয়েল এস্টেট সেক্টরের ওপর। তো আমি শুধু বলি না যে আপনি শুধু আমাদের এই আবাসন খাত নিয়ে চিন্তা করেন, এটার সাথে জড়িত যতগুলো আপনার পার্সন বলেন, ইন্ডাস্ট্রি বলেন, সকলকে নিয়েই কিন্তু আমাদের কাজটা আসলে। তো সব যদি বসে যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার গভর্নমেন্টের যে একটা আয়ের যে বিষয় থাকে সেটাও কিন্তু কমে যাবে। তাহলে কিন্তু লুজার আমরা সবাই মিলে হচ্ছে, পুরো একটা দেশ, গোটা জাতি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার এবং রিহ্যাবের পক্ষ থেকে বা রিয়েল এস্টেটে যারা কাজ করছেন তাদের সকলের পক্ষ থেকে বিনয় সহকারে আমার সরকার প্রধানের কাছে চাওয়া একটাই, যে আপনারা যে বাজেট দিয়েছেন আমি অবশ্যই তাদেরকে রেসপেক্ট করছি, ডিউ টু দেয়ার রেসপেক্ট আমি চাই যে আপনারা আবার পুনর্বিবেচনা করেন। এই যে বাজেটগুলো আপনারা দিয়েছেন একটু পুনর্বিবেচনা করে নির্মাণ সামগ্রীর যে আকাশচুম্বী যে প্রাইস, সেই প্রাইসটা যাতে আমাদের হাতের নাগালে আসে, তাহলে আমরা ক্লায়েন্টদেরকে ভালো মানের ফ্ল্যাট উপহার দিতে পারবো। না হলে আমরা প্রফিট তো দূরের কথা, আমাদের সেটা উঠানো একটা কষ্ট হয়ে যাবে আসলে সেই প্রজেক্টটা। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এদের জন্য কি আপনাদের এই মুহূর্তে কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা তো তাদেরকে নিয়ে আসলে
কারণ তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্যই তো আমরা আবাসন ব্যবসায়ীরা আছি। জি। কিন্তু সেটা পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আমাদের যে এই যে কষ্টের কথা বললাম আপনাকে একটু আগে, এই যে নির্মাণ সামগ্রী, এত প্রাইস, সব কিছু মিলে কিন্তু আমরা হিমশিম খাচ্ছি এই মুহূর্তে। এগুলো যদি কিছুটা বিবেচনা এনে কমানো যায় তাহলে হয়তোবা এই যে ক্লায়েন্টগুলো আছেন তারা একটা ফ্ল্যাট কিনতে পারবেন, প্লাস এই যে স্বল্প সুদে যে একটা দীর্ঘমেয়াদী একটা লোনের কথা, হোম লোন, জি। এইটাও যদি কিছুটা হয় তাহলে কিন্তু একটা উভয় পক্ষই উভয় উপকৃত পক্ষ, হবে। হ্যাঁ, বোথ সাইড। সো এই জিনিসগুলো যতক্ষণ না বাস্তবায়ন হবে আসলে একজন ক্রেতার পক্ষে অসম্ভব আসলে, কারণ একটা ফ্ল্যাট তো তাদের স্বপ্ন দিয়ে কেনা, তাই না? স্বপ্নের একটা ফ্ল্যাট, এটা আসলে এখন বিলাসিতা না, এখন বিলাসিতা প্রয়োজন না, হয়ে এটা একটা গেছে। মানুষের একটা অন্ন বস্ত্র চিকিৎসা মৌলিক বাসস্থান, অধিকার এটা একটা হয়েছে। মৌলিক অধিকার তার। সেই মৌলিক অধিকারের মধ্যে আমাদের এই আবাসন ব্যবসায়ের এই বাসস্থান যেটা, তো এইটার দিকে আমি মানে আর্নেস্টলি বলছি যে আমাদের সরকার প্রধান যিনি আছেন উনি যদি একটু আমাদের দিকে তাকান, অবশ্যই এটা ঘুরে দাঁড়ানো সম্ভব। কারণ রিয়েল এস্টেট সেক্টরটা কিন্তু ইটস আ বিগ থিং, এবং এখানে যে কর্মসংস্থান সব মিলিয়ে কিন্তু আমরা আছি। আমি চাইবো যে আমাদের প্রপার একটা গাইডলাইন উনি দিক, যে আপনারা এইভাবে কাজ করেন, নির্মাণ সামগ্রী হাই আছে, কিছুটা কমিয়ে দিক, তাহলে হয়তো বা আমরা দুপক্ষ মিলে কাজ করতে আমাদের জন্য একটা ইজি ওয়ে হবে। এই খাতে এখনো পর্যন্ত বিনিয়োগ আছে 1.5 লাখ কোটি টাকার মতো। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট, এবং আমরা শুরুতে যেটা বলছিলাম যে 269টি শিল্প আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এই খাতের সাথে জড়িত। সেখানে তো কর্মসংস্থান রয়েছেই এবং যা অর্থনীতিতে বড় একটা অবদান রাখছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় দেখি যে এই যে বিভিন্ন প্রজেক্টগুলো, ডেভেলপার্স কোম্পানিগুলো, সেটা আসলে ঢাকা কেন্দ্রিক, সেটা ঢাকার বাইরে আসলে ওদিকে কেন মুভ করা হচ্ছে না, বা এটার জন্য আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কারণ সবাই ঢাকায় থাকতে পছন্দ করেন, যার কারণে কিন্তু আমাদের নগরীটা হয়ে গেছে একদম বিজিয়েস্ট। সবাই ঢাকা ভালোবাসে, ঢাকায় থাকতে চায়, কিন্তু ঢাকার বাইরে যে হচ্ছে না এমন না, এমনটা না, ঢাকার বাইরেও কাজ হচ্ছে, বাট নট লাইক ঢাকা সিটি। ঢাকার বাইরেও আমরা কাজ করি সেইভাবে, যাতে আমাদের সেই এটা দেওয়া হয়, ওয়েটা দেওয়া হয়। আপনি দেখবেন খুলনাতে কেডিএ আছে, জাস্ট লাইক আমাদের ঢাকার রাজুকের মতো। তো কেডিএর প্লটগুলো নিয়ে কাজ করতে কিন্তু ইটস আ গুড থিং আমি মনে করি। সো এভাবে করে যদি আমরা কাজগুলো করতে পারি একটা আইনের মাধ্যমে সুন্দরভাবে, এবং আমাদের রাজুক তো ঢাকার কেন্দ্রিক, সো আমরা সকলে মিলে যদি একটা কাজের করতে পারি তাহলে ঢাকার বাইরে কাজ করাও আমাদের জন্য ইজি হয়ে যাবে। টেরানোভার কি এই মুহূর্তে ঢাকার বাইরে কোনো প্রজেক্ট আসলে করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমার ইচ্ছা আছে, কারণ আমি তো সবসময় আপনাকে প্রথমে বলেছি আমি নতুন কিছু করতে অলরেডি সবসময় আগ্রহী। তো আমি অলরেডি আমার খুলনাতে আমি ল্যান্ড নিয়েছি, সো ওখানে ইনশাল্লাহ ডেভেলপ করব একটা কমার্শিয়াল এবং একটা রেসিডেন্সিয়াল। সো ওটা নিয়ে কাজ চলছে অলরেডি, ইনশাল্লাহ ভেরি সুন এটা আমরা ইনোগ্রেট করব, এবং ঢাকাতে তো কাজ চলছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, ঢাকার বাইরে কাজ করব না কেন, অফকোর্স করব। সদ্য প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির রিহ্যাবের আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনার জন্য অবশ্যই শুভকামনা এবং কংগ্রাচুলেশনস। তো একটু মিডিয়া এবং এই যে রিহ্যাব, এই দুটোর মধ্যে যদি একটু সিঙ্ক্রোনাইজেশন জানতে চাই। মিডিয়া ইজ আ পাওয়ার, ইউনো। সো রিয়েল এস্টেটে আমাদের অনেক বদনাম আছে, আমরা রিয়েল এস্টেট সেক্টরে যারা আছি ওনার্সরা, তাদের বিরুদ্ধে অনেক কমপ্লেন্টস, আমরা ঠিকমতো কাজ দিচ্ছি না বা আমরা প্রতারণা করি। তো আসলে এটা আমাদের ক্ষেত্রে যায় না, এটা তারাই করেন যারা রিহ্যাবের এনলিস্টেড না, তারা করে থাকেন বেসিকলি। এবং মিডিয়া ইটস আ বিগ পাওয়ার। তো মিডিয়ার মাধ্যমে যেটা আমি করব, যে এই যে আমাদের যে অজানা কথাগুলো আছে, যেটা আমরা দর্শকদের কাছে বা ক্রেতাদের কাছে আমরা পৌঁছাতে পারি না, সো ইটস আ বিগ প্ল্যাটফর্ম ফর দি পিপল, যে আপনারা এখান থেকে আপনারা জানতে পারবেন যে একজন রিয়েল এস্টেটে যে আছেন ওনার বা যিনি কাজ করছেন, তারা কিন্তু দিন রাত খেটে কাজগুলো আপনাদেরকে দিচ্ছে। তো এখানে প্রতারণা করার বা ওই ইন্টেনশন নিয়ে কাজ করার কোনো আমাদের ইচ্ছা নাই আসলে। সো এই মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা এটা প্রচার করতে পারি জোরালোভাবে, যে আসলে আমরা কি করছি, আমাদের চিন্তাধারা কি, এবং সামনে আমাদের কি প্ল্যান আছে। তাহলে হয়তোবা তারা কিছুটা আশ্বস্ত হবে যে না, আসলে আমরা সেটা না, যেটা ওনারা সবসময় ফিল করে থাকেন। কারণ রিয়েল এস্টেট শুনলেই মানুষকে নেগেটিভ একটা ভাইব নিয়ে আসে। আমি পজিটিভ ভাইবটা মানুষের মধ্যে দিতে চাই, যে না, ইটস নট দ্যাট হোয়াট উই আর থিঙ্কিং রাইট নাও। এই জিনিসটা আমি করতে চাই আসলে। একটা মানুষ, তাসনোভা মাহবুব সালাম, মানুষ একটা, কিন্তু মেরিটাইম লয়ার, মিডিয়া পারসন, সেই সাথে হচ্ছে রিয়েল এস্টেট,
তার উপরে এই মুহূর্তে হচ্ছে আমরা রিহ্যাবের হচ্ছে নেতৃত্ব দিচ্ছি রিহ্যাবকে। তো আসলে একটা মানুষের আরও কত কিছু জানার ইচ্ছে থাকতে পারে, বা আপনারই বা আরও কত কিছু জানার ইচ্ছে আছে? প্রথমত আমি একজন মা, একজন মা আসলে সব করতে পারে। সো আমি যখন কাজের দিকে খেয়াল করি, আমি সবসময় আমার বাচ্চাদের চেহারা আমার সামনে আসে এবং ওরা হচ্ছে আমার পাওয়ার। সো এই যে এতগুলো কাজ করছি, এই সব কিছুই কিন্তু তাদের জন্য, তাদের কথা চিন্তা করে, এবং ওরা হচ্ছে আমার আসলে স্ট্রেংথ, আমার বাচ্চারা। সো তাদের কারণে হয়তো বা আমি এত দূর কাজ করতে পারছি এবং তারা আমাকে সেই স্পেস দিচ্ছে। অ্যান্ড আজকে আমি রিয়েল এস্টেটে আছি, মিডিয়ায় কাজ করছি, মিডিয়া নিয়ে কাজ করছি, সব কিছু মিলে কিন্তু আমার এখন অনুপ্রেরণা যদি বলে আমার বাচ্চারা, দে আর মাই ওয়ার্ল্ড। সো এই কারণে হয়তো বা আমি আমার কাজগুলো আর কি স্মুথ হয়ে যায়। তখন চাপ তো আছেই, কারণ প্রতিটা সেক্টরে কাজ করতে গেলে একটা এক্সট্রা প্রেশার থাকে, কিন্তু ওই প্রেশারগুলো না আমার কাছে প্রেশার মনে হয় না। whenever I think about my children, আমার ওই প্রেশারটা একদম ঠান্ডা হয়ে যায়। আমি তখন মনে হয় যে না, আই এম স্ট্রং এনাফ টু ফাইট উইথ এভরিথিং, সো আই শুড গো ফরওয়ার্ড। তো এভাবেই কাজ করে যাচ্ছি আসলে। আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং আমার দর্শকদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য। এবং আমি চাই যে আমরা যারা নারীরা আছি সকলে এই রিয়েল এস্টেট সেক্টর কেন, আপনারা কাজে এগিয়ে আসেন এবং আমরা একসাথে কাজ করি। এবং আমি চাই যে আপনারা যারা আমাদের রিহ্যাব মেম্বার্সরা আছেন সকলে আমরা একসাথে কাজ করি, এটি আমার প্রত্যাশা সকলের কাছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আবাসন খাতের নানা দিক ও করণীয় বিষয় নিয়ে জানছিলেন আপনারা, এবং এই খাতের আরও বিস্তারিত জানতে বা আপনাদের যে কোনো মতামত জানাতে 21শে টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনাদের মতামত জানাতে পারেন। এবং দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান আইন ও আবাসন। আজকে এ পর্যন্তই। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি মহিমা পলি, এবং পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিভি।